নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে সিপিআইএম এর লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মুখোমুখি একটা প্রতিবাদী অনুষ্ঠানে। বিশেষ করে পশ্চিমবঙ্গে পোস্ট পোল যে ভায়োলেন্স এবং বিভিন্ন বামপন্থী মনীষী এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বের মুক্তি ভাঙার যে নতুন হামলা শুরু হয়েছে তার বিরুদ্ধে একটা সমাবেশ চলছিল। আমরা সেখানেই ধরে নিয়েছি সিপিআইএম এর লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে। দীপঙ্কর বাবু, আপনাকে দ্য নিউজ কাউন্টার.এ অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটায় ঢুকবো, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে এবং এই প্রথম একটা হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এসেছে। কি মনে করছেন রাজনৈতিক পরিস্থিতিতে ঠিক এই মুহূর্তে? এটা তো নির্বাচনের পরে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ বলে দিচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার মানেটা কি। দেখুন, নির্বাচনটা যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করে ভোট গণনার দিনে যে ধরনের হিংসা হয়েছে, যেভাবে পশ্চিমবাংলা নির্বাচনে বিভিন্ন কারচুপির খবর আসছে, সেটাকে আমি যদি সরিয়েও রাখি, সেটাকে সরিয়ে রেখে ধরে নিলাম যে ঠিক আছে, বিজেপি 200 আসন পেয়েছে, তারা ক্ষমতায় এসছে। কিন্তু ক্ষমতা আসার সাথে সাথে যে সন্ত্রাস শুরু হয়েছে, যে আক্রমণ শুরু হয়েছে সব রকমের, শুধু লেনিন মূর্তি ভাঙা বলে নয়, লেনিন মূর্তি যেভাবে ভাঙা হচ্ছে, একটা মানুষের দোকান করে সেভাবে বললে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে মারা হচ্ছে, এখানে পুরো রাজ্য জুড়ে একটা বিরাট রকমের আক্রমণ নেমে এসছে। সেই জন্য আমরা আজকে যেটা প্রচেষ্টা দেখেছিলাম যে এই যে সন্ত্রাস, মানুষ যারা ভোট দিয়েছে, কত মানুষ সত্যি দিয়েছে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু একটা ভোটে যদি কেউ জিতে আসে, ভোট জয় মানে সেটা সন্ত্রাসের লাইসেন্স নয়। এই কথাটা বলার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমাদের যেটা ভালো লেগেছে যে বাংলার মানুষ কিন্তু খুব অ্যালার্ট, সজাগ। আমরা দুটো দল মিলে একটা আহ্বান করেছিলাম, সঙ্গে সঙ্গে এত মানুষ এসছেন। কালকেও একটা মিছিল হবে, এই প্রতিবাদটা চলতে থাকুক, বাড়ুক, এবং বিজেপিকে যাতে আমরা পরিষ্কার এটা বলে দিতে পারি যে তারা যেটা ভেবেছে যে পশ্চিমবাংলা ক্ষমতা দখল করে নিয়েছে, এবার কেল্লা ফতে, এবারে বুলডোজার চলবে, বাংলা কিন্তু বুলডোজার রাজের ল্যাবরেটরি হবে না। আচ্ছা দীপঙ্কর বাবু, আমার একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে গতবার আপনারা সর্বভারতীয় স্তরে এবং এখানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আঞ্চলিকভাবে কিছু শক্তি একটা নো ভোট টু বিজেপি মুভমেন্ট করেছিল, এবার আপনাদের অবস্থান আরেকটু এগিয়ে। আমরা যেটা দেখছিলাম যে ভোট ফর লেফট ছিল। আমাদের তৃতীয় ধারার রাজনীতি যারা করেন তাদের অনেকের বক্তব্য যে এবারও যে নো ভোট টু বিজেপির কলটা সম্মিলিতভাবে সেইভাবে দেওয়া হলো না, এটাতে বিজেপি একটা বাড়তি সুবিধা পেয়েছে। না, এখন তৃণমূলকে সমর্থন করলেই ভালো হতো, এরকম একটা স্ট্যান্ড কিন্তু আছে। সেটাকে মনে করতে পারেন, কিন্তু 2021টা 2026-এ রিপিট সম্ভব ছিল না। 2021-এ আমরা যেটা মনে করেছিলাম যে মানুষ বিজেপিকে পশ্চিমবাংলায় চেনে না, তাই বিজেপিকে চেনানো, বিজেপির বিপদ সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করাটা খুব দরকার। 2021-এও আমরা বামপন্থীদের সীমিতভাবে সমর্থন করেছিলাম 40টা আসনে, আমরা নিজেরাও 12টা আসনে লড়েছি। আমরা এবার যেটা মনে করেছি যে পশ্চিমবাংলায় বিজেপির আগ্রাসন এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা বিক্ষোভ বিরক্তি ছিল, এটা খানিকটা বহিঃপ্রকাশ নির্বাচনে হয়েছে। তো এই রাজ্যের যে অপশাসন, দুটোর বিরুদ্ধে বাংলায় বামপন্থীদের পুনর্জাগরণ হোক, সেই বামপন্থার পুনর্জাগরণটাকে লক্ষ্য রেখে আমরা করেছি। আপাতত আপনারা হয়তো বলবেন যে ভোট খুব একটা বাড়েনি, কিন্তু আমি এটাই বলতে পারি যে তৃণমূলের যেখানে ধরুন 5% মতো ভোট কমে গেছে, সেইখানে মোটামুটি বামপন্থীরা এইবারের নির্বাচনে বা কংগ্রেস বা তৃতীয় শিবির তাদের মোটের উপরে ভোটটা ধরে রাখতে পেরেছে। সেটা মোটেই সন্তোষজনক নয়, কিন্তু আমার মনে হয় আগামী দিনে এই লড়াইটাই বেশি বেশি করে দরকার। পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতা থেকে যেটা যাচ্ছে, সেটার জন্য বামপন্থীরা দায়ী নয়, সেটার জন্য তৃণমূলের নিজের যা 15 বছরে যেভাবে শাসন চালিয়েছে সেটাও একটা খুব বড় কারণ। তার ফলে আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এবারে সরাসরি বিজেপির বিরুদ্ধে, যারা চিনত না, যারা খুব সোজা মনে একটা পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিয়েছে, তারা যখন এই তিক্ত বিজেপির সন্ত্রাসের, ঘৃণার, এই সাম্প্রদায়িকতার অভিজ্ঞতাটা হবে, আমি আশা করি, বিশ্বাস করি যে বাংলার যে উত্তরাধিকার, এটাকে আমি আবার বলি যে লালন থেকে লেনিন পর্যন্ত এই সবটাই, আর লেনিন থেকে লেনান পর্যন্ত এই পুরোটাই হচ্ছে বাংলার উত্তরাধিকার। বাংলার উত্তরাধিকার ছেড়ে দেবে না, পদে পদে আমরা লড়ব। এই প্রথম পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে হিন্দু ভোট একটা কনসলিডেট করেছে। এই ব্যাপারটাকে আপনারা পাল্টা যে মেরুকরণ, যেটা বামপন্থীদের মেরুকরণের হওয়ার কথা শ্রেণীর ভিত্তিতে,
সেদিকে এগোবেন কিভাবে? অবশ্যই এগোবে, অবশ্যই এগোবে। আমার মনে হয় যে মানুষ হিন্দুর নাম করে হয়তো ভোট দিয়ে দিয়েছে, সে মানুষ তো আগামী দিনে তো দেখবে যে এই যে ধরুন বিজেপি যদি 70% হিন্দুর ভোট পেয়ে গিয়ে থাকে, তো বিজেপি সেই 70% হিন্দুর জন্য কাজ করবে? তা তো করবে না। বিজেপির প্রত্যেকটি নীতি আমরা যেটা দেখেছি, একটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে কক্ষিগত করো, আর গোটা দেশের সমস্ত সম্পদ সমস্ত কিছু আদানি আম্বানির হাতে তুলে দাও। তো ফলে বিজেপির যে সমস্ত সরকার চলবে, সেখানে কিন্তু সেই যে বেকার হিন্দু যুবক, সেই যে একজন হিন্দু ক্ষেত মজুর, সেই যে একজন হিন্দু হকার, হিন্দু দোকানদার, সাধারণ হিন্দু মহিলা, সে কিন্তু বিজেপির কোনো নীতিতে কোনো রকম তারা এখানে বেনিফিট কিন্তু তারা পাবে না। এটা মানুষের অভিজ্ঞতাতেই ধরা পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক যে কাজটা 40-এর দশকে 50-এর দশকে বামপন্থীরা করেছিল, সেই পার্টিশনের সময়ে, দাঙ্গার সময়ে, যে সেখানে মানুষের পুনর্বাসের দাবি, তাদের জমির দাবি, তাদের খেটে খাওয়া মানুষের অধিকারের দাবি, আমার মনে হয় আবার সেই প্রশ্নগুলো নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে শুরু করে প্রকৃতি, পরিবেশ, এই দাবিগুলো নিয়ে মানুষের রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্রের দাবি নিয়ে এই আন্দোলনটাই হচ্ছে নতুন বাংলার বুকে নতুন ঐক্য, মেহনতি মানুষের ঐক্য। আচ্ছা, এই হিন্দুত্বটা কি সত্যি এদের মতাদর্শ এখনো এদের কাছে, না এটা কেবলমাত্র তাদের একটা ছদ্ম আবরণ মাত্র, কর্পোরেট পুঁজি স্বার্থকে? হিন্দুত্বের মানেটাই তো তাই। হিন্দুত্বের মানেটা কি? হিন্দুত্বের মানেটাই হচ্ছে গোটা ভারতবর্ষে, যেটা ভারতবর্ষে জাতীয়তাবাদ ছিল, যেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে নিয়ে দেশ, এই যে স্বাধীনতা আন্দোলন থেকে যে একটা দেশপ্রেমের ধারণা চলে এসেছিল, সেইটাকে সরিয়ে রেখে একটা ধর্মটাকে সামনে এনে হিন্দুত্বের নাম করে লোকের ভোটটা নিয়ে নেওয়া, আর তার আড়ালে গোটা দেশের পুরো ক্ষমতাটাকে আমি বললাম কুক্ষিগত করা। সেখানে হিন্দুত্বের হিন্দুত্ব মানে হচ্ছে ভারতীয় যে জাতীয়তাবাদ, সকলের জাতীয়তাবাদ, এই দেশটা সবার, সেই জাতীয়তাবাদের একদম সম্পূর্ণ বিপরীত মেরুতে হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব মানে দেশটাকে আরো দুর্বল করা, দেশটাকে আরো টুকরো টুকরো করে দেওয়া। আজকে যদি কেউ হিন্দুর নামে করে, কালকে শিখেরা খালিস্তানের কথা বলবে, সেটা কেউ আটকাতে পারবে না। আজকে যদি এখানে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে বলা হয়, এখানে বলা হয় বাংলাদেশে, ত্রিপুরায় বলা হয়, আসামে বলা হয়, তাহলে বাংলাদেশেও সেখানে ভারতের বিরুদ্ধে আরো কথা হবে। ফলে যে পরিবেশটা তৈরি হবে, এটা তো ভারতবর্ষের কারোর কল্যাণের জন্য হবে না। তো ফলে বিজেপি এই নীতিটা, এই হিন্দুত্বের যে উগ্র আগ্রাসন, এটা গোটা দেশে অশান্তি ডেকে আনবে, আগুন জ্বালাবে, গোটা দেশটাকে দুর্বল করবে। এটা মানুষের অভিজ্ঞতায় আছে, অতীতেও আমরা আরো বেশি করে মানুষের কাছে কথাটা নিয়ে যাব। এবং আমার মনে হয় মানুষকে আমরা তাদের যে বুনিয়াদী প্রতিদিনের জীবনে বেঁচে থাকার যে দাবিগুলো, সেই দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ। আমার শেষ প্রশ্ন, অমিত শাহ কেরলের ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন যে ভারতবর্ষ বামপন্থ মুক্ত হয়ে গেল। ওরা এটা মনে করছে যে ভারতবর্ষকে মুক্ত করে দিলাম সব জায়গা থেকে। এটা সময় চিরকাল শাসকেরা এই কথাগুলো বলে এসছে, কিন্তু ভারতবর্ষে বামপন্থা কারোর ওই ডেথ সার্টিফিকেট দিয়ে দিল আর পোস্টমর্টেম করলো, তার উপর নির্ভর করে না। তার বামপন্থা হচ্ছে ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, যারা গণতন্ত্র চায়, বেঁচে থাকতে চায় সম্মানের সাথে, তাদের পন্থা। ফলে এটা বামপন্থার বিরুদ্ধে কথাগুলো বলা মানে মানুষের বিরুদ্ধে কথা বলা, মানুষকে অগ্রাহ্য করা। ফলে বামপন্থা ছিল আরো শক্তিশালী হয়ে বামপন্থা পশ্চিমবাংলাতেও ফিরে আসবে, এবং সেই জন্য আমরা বামপন্থার পুনর্জাগরণের জন্য কাজ করছি। আমি বিশ্বাস করি যে অমিত শাহের এই যে দম্ভ, এই যে ক্ষমতার আস্ফালন, এই ক্ষমতার আস্ফালনের জবাব ভারতবর্ষে খেটে খাওয়া মানুষ দেবে, এবং বামপন্থা সেই খেটে খাওয়া মানুষের শক্তি নিয়েই, তাদের সমর্থন নিয়ে আরো শক্তিশালী হবে। দীপঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, তার ব্যস্ত শিডিউলের মধ্যেও। আপনারা দীপঙ্কর বাবু খুব মূল্যবান রাজনৈতিক বিশ্লেষণ শুনলেন। আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।